জানতে চাবো, কোনো রেসপন্স জানতে চাবো, সেটা তোমরা চ্যাট বক্সে লিখে জানাবা। তোমাদের যদি কোনো টপিক রিলেটেড স্পেসিফিক প্রশ্ন থাকে তখনই শুধুমাত্র সেটা কিউএনএ তে লিখবা। অপ্রাসঙ্গিক কোনো কিছুই কিউএনএ তে লিখা যাবে না, স্ট্রিক্টলি লিখা যাবে না, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর আমার যেটা বিশ্বাস, তুমি যদি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনো, তুমি যদি মিস না করো, তোমার এমন কোনো প্রশ্ন লিখতে হবে না, ঠিক আছে? অনেকে আমরা যেটা করি, কিউএনএ তে লেখালেখি করতে গিয়ে ক্লাসে মনোযোগটা হারাই ফেলি, এটা করবো না আমরা, ঠিক আছে? তাহলে এটা মনে রেখে আমরা ক্লাসটা চলো শুরু করে দিই। ওকে, তো তোমরা যদি রেডি হও তোমরা আমাকে চ্যাট বক্সে জানাও, আর আমি আশা করব তোমরা চ্যাট বক্সে নিয়মিত রেসপন্স করবা, যাতে আমি তোমাদের অবস্থাটা বুঝতে পারি, এবং তোমরা আমাকে ক্যালকুলেশনে হেল্প করবা। সবাই ক্যালকুলেটর, খাতা কলম হাতের কাছে রাখবা। তো প্রথমেই আমরা শুরু করতে চাচ্ছি কুলম্বের সূত্র দিয়ে। তো কুলম্বের সূত্র দিয়ে আমরা আসলে কি বের করে থাকি, যদি আমাদের কাছে দুইটা চার্জ থাকে, এই যে মনে করো Q1 চার্জ আর একটা Q2 চার্জ, এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা জানি, যে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ধরা যাক আর, তখন এই Q1 এবং Q2 চার্জ এরা কিন্তু একজন আরেকজনের উপরে বল প্রয়োগ করে, এবং এই বলটা আমরা কুলম্বের সূত্রের সাহায্যে বের করতে পারি। কুলম্ব আমাদেরকে বলে গেছেন যে এই বলটা দেখতে কেমন হয়, এই বলটা হয় 1/4πε0। এখানে 1/4πε0 এটা একটা কনস্ট্যান্ট। কি হবে, চার্জ দ্বয়ের গুণফল Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই এদের দূরত্বের বর্গের স্কয়ার, মানে আর স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বের করছি, এখান থেকে আমরা এদের মধ্যে যে আকর্ষণ এবং বিকর্ষণ বল, এই আকর্ষণ এবং বিকর্ষণ বলের মানটা শুধু আমরা বের করব। এই সূত্র থেকে আমরা শুধু বলের মান বের করি। এই কারণে যেহেতু আমরা শুধু মান বের করতে চাচ্ছি, দিকটা আমরা এমনিতেই বুঝতে পারবো আকর্ষণ নাকি বিকর্ষণ। যেহেতু শুধুই মান বের করব, এই জন্য এখানে আমরা Q1 এবং Q2 এদেরকে কিন্তু আমরা প্লাস মাইনাস ছাড়া বসাবো, প্লাস মাইনাস ছাড়া বসাবো। কেন প্লাস মাইনাস ছাড়া বসাবো, আমি আবার বলছি, কারণ আমরা শুধুমাত্র মানটা বের করতে চাই, দিকটা আমরা এমনিতেই বুঝতে পারি, ঠিক আছে? তাহলে এটা আমরা মাথায় রাখবো, এই হলো আমাদের কুলম্বের সূত্র। এবং আমরা জানি যে এই চার্জ দুইটা যদি সমধর্মী হয় তাহলে এরা কি করবে, বিকর্ষণ করবে, যদি বিপরীতধর্মী হয় তাহলে কি করবে, আকর্ষণ করবে। আচ্ছা, এখন আমরা চলো এই কুলম্বের সূত্রের একটা প্রয়োগ দেখি, যেটা আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে। দেখো, বুয়েট ভর্তি পরীক্ষায় খুব রিসেন্টলি আসা একটা অঙ্ক। বলা হয়েছে পৃথিবী পৃষ্ঠের সন্নিকটে বায়ু শূন্য স্থানে ওয়াই অক্ষের y = 10 মিটার বিন্দুতে একটি ইলেকট্রন অবস্থিত। তার মানে কোথায় ইলেকট্রন আছে একটু চিন্তা করে দেখো, এই যে এই জায়গাটায় একটা ইলেকট্রন আছে, ছবিটাও কিন্তু প্রশ্নের সাথে দেয়া। ওয়াই অক্ষের কোন বিন্দুতে প্রথম ইলেকট্রনের সাপেক্ষে দ্বিতীয় ইলেকট্রন রাখলে তাদের মধ্যস্থিত স্থির বিদ্যুতীয় বল প্রথম ইলেকট্রনের উপর ক্রিয়াশীল মধ্যাকর্ষণ বলের ভারসাম্য রক্ষা করবে। মানে ঘটনাটা আসলে কি, এই যে আমাদের প্রথম ইলেকট্রন, তাকে কিন্তু মহাকর্ষ বল নিচের দিকে টানে, তাই না? মহাকর্ষ বল নিচের দিকে টানে। মহাকর্ষ বা অভিকর্ষ বল সেটা কি, এটা হলো ইলেকট্রনের ভর, এবং জি ইলেকট্রনের ওজন নিচের দিকে টানছে। কিন্তু আমি যদি এই নিচে আরেকটা ইলেকট্রন রাখি, দেখো আমি কোথায় একটা ইলেকট্রন রাখছি, প্রথম ইলেকট্রন থেকে এ পরিমাণ নিচে আমি আরেকটা ইলেকট্রন রাখছি। এখন তাহলে চিন্তা করো কি হবে, এই ইলেকট্রন গুলো একজন আরেকজনকে বিকর্ষণ করবে, এবং আমার প্রথম ইলেকট্রন উপরের দিকে একটা ধাক্কা খাবে, উপরের দিকে একটা ধাক্কা খাবে, সেটাও দেখাই দেই। এই যে আমাদের প্রথম ইলেকট্রন উপরের দিকে ধাক্কা খাচ্ছে, কোন বলের কারণে ধাক্কা খাবে, কুলম্ব বলের কারণে সে উপরের দিকে একটা ধাক্কা খাবে, এদের মধ্যে বিকর্ষণ বল। তাহলে ব্যালেন্স হবে কখন, বলা হয়েছে মধ্যাকর্ষণ বলের ভারসাম্য রক্ষা করবে, ব্যালেন্স রক্ষা করবে। তাহলে ব্যালেন্সটা রক্ষা করবে কখন, যদি আমাদের এই তড়িৎ বল কি হয়, আমাদের অভিকর্ষ বলের সমান হয়ে যায়, তখন কি হবে, ভারসাম্যটা রক্ষা হবে। এখন তড়িৎ বল মানে কি, তড়িৎ বল মানে 1/4πε0 চার্জ দ্বয়ের গুণফল। ইলেকট্রনের চার্জ মনে হয় আমরা জানি, ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইন্টু 10⁻⁻19 নাকি? আর তার উপরে কি হবে, যদি দুইটা চার্জ আমি যেহেতু গুণ করে দিব পুরোটার উপরে স্কয়ার, ডিভাইডেড বাই কি হবে, এদের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা ধরে নিছি কত, এ স্কয়ার। আচ্ছা, এরপরে কি দেখো, আমাদের ও ভর, কার ভর, ইলেকট্রনের ভরটা কত, 9.11 ইন্টু 10⁻31 এত কেজি, এগুলো আমাদের জানতে হবে। আর জি এর মান কত, 9.8। ঠিক আছে, আর একটা জিনিস 1/4πε0 এটার মানটা কত, এই অংশটার মান হলো আমাদের 9 ইন্টু 10⁹। ব্যাস, এখন আমরা যদি সবগুলো মান বসাই, এখান থেকে মনে হয় আমরা এ এর মানটা বের করে নিয়ে আসতে পারবো। এর মানটা কত আসবে, তোমরা আমার সাথে ক্যালকুলেট করো, করে একটু দেখো। আমার আসে 5.08 মিটার, ঠিক আছে? হ্যাঁ, এটা আমরা কি পাইলাম, এ এর মানটা পাইলাম। তো আমাদেরকে যেহেতু অবস্থান জানতে চাইছে,
তাই আমরা এই দ্বিতীয় ইলেকট্রনের অবস্থান অর্থাৎ আমরা চাই ওয়াই অক্ষ থেকে তার এই দূরত্বটা বের করে দিতে। তাহলে এই দূরত্বটা ওয়াই অক্ষে তার অবস্থানটা, এটাকে আমরা বলতে পারি y2। এই y2 এর মানটা কত হবে খেয়াল করো, আমরা এখানে দেখতে পাচ্ছি এই y2 প্লাস a ইকুয়ালস টু 10, অতএব y2 ইকুয়ালস টু 10 মাইনাস a, যেটা আমাদের চলে আসে কত, এর মান আমরা জানি 5.08, তাহলে এটা হলো 4.92 মিটার। যারা কনফিউজ হয়ে গেল এটা কি করলাম, এই যে দেখো এইটুকু হলো y2 আর এতটুকু হলো a, আর পুরো এই মূল বিন্দু থেকে এই পুরো উপর পর্যন্ত দূরত্বটা কিন্তু 10, যেটা প্রশ্নে দেয়া আছে, ঠিক আছে, সেটাই আমরা এখানে ইউজ করছি, করে আমরা y এর মানটা বের করছি 4.92। অনেকেই আমাকে উত্তর বলছো, থ্যাংক ইউ তোমাদেরকে। বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে 1 থেকে 2 লাইনের মধ্যে অঙ্কটা করা সম্ভব এবং আমাদের 10 নাম্বার নিশ্চিত করা সম্ভব, ঠিক আছে। তো প্রাপ্ত বলছে ভাই আরেকবার, তো প্রাপ্ত তোমার জন্য আমি আরেকবার বলতেছি, কিন্তু এই রিকোয়েস্টগুলো আমরা আর করব না, কারণ এই রিকোয়েস্টগুলো করলে যেটা হয় আমাদের কিন্তু ক্লাসের ফ্লোটা নষ্ট হইতে থাকে। তো আমরা যেটা চেষ্টা করব একবারেই পুরো জিনিসটা বুঝার। আচ্ছা দেখো কি হইছে, এই ইলেকট্রনকে নিচের দিকে তার ওজন কাজ করছে, আর এখানে আমরা আরেকটা ইলেকট্রন এমন ভাবে রাখবো যেন এই দ্বিতীয় ইলেকট্রনের বিকর্ষণের কারণে প্রথম ইলেকট্রনটা শূন্যে ভেসে থাকে, অর্থাৎ নিচের দিকে ওজন আর উপর দিকে ইলেকট্রনের বিকর্ষণ সমান হইতে হবে। এরপরে আমরা কি করছি, বিকর্ষণটা হলো কুলম্বের সূত্র আর ওজনটা হলো কি ভর ইনটু গ্র্যাভিটি, সেখান থেকে আমরা এদের মধ্যবর্তী দূরত্বটা বের করছি। শুধু মধ্যবর্তী দূরত্বকে অ্যান্সার বললে কোনো অসুবিধা নাই, তবে আমরা এখানে অ্যান্সার হিসেবে মূল বিন্দু থেকে উচ্চতাটা বের করে বলার চেষ্টা করছি, এই তো, ঠিক আছে। আশা করি এইবার প্রাপ্ত ক্লিয়ার হইছো, মাহিমও ক্লিয়ার হইছো। তোমাদের জন্য আমি আরেকবার করে বলে দিলাম, আমরা এটাকেও অ্যান্সার হিসেবে রাখতে পারতাম, আবার আমরা কি করতে পারি একেবারে মূল বিন্দু থেকে উচ্চতাটাও বলে দিতে পারি, যেটা আমরা বলছি, ঠিক আছে, তুমি যেভাবে উত্তর দিতে চাও। তবে এখানে অ্যান্সারটা ওয়াইটা দেওয়াই বেটার, কারণ আমি এখানে খেয়াল করতেছি প্রশ্নের মধ্যে বলছে ওয়াই অক্ষের কোন বিন্দুতে প্রথম ইলেকট্রনের সাপেক্ষে দ্বিতীয় ইলেকট্রন রাখলে, তার মানে তোমার কিন্তু আসলে ওয়াই অক্ষের অবস্থানটাই বলা উচিত, এটাকে উত্তর হিসেবে না দিয়ে আমার ওয়াইটাকেই উত্তর হিসেবে বলা উচিত, কারণ প্রশ্নে ওভাবেই চাইছে, তো সেভাবেই আমরা বলছি, ঠিক আছে। ওকে, এখন চলো আমরা আগাই, সামনে আগাই, তাহলে আমরা উত্তর হিসেবে ওয়াই কে লিখবো, ঠিক আছে। কি ব্যাপার, মাঝে মাঝে আমার এখানে হ্যাং করে যায় এখন, ঠিক আছে। আচ্ছা এর পরের অঙ্কটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, এটাও হলো আমার কুলম্বের সূত্র দিয়ে একটা অঙ্ক, কিন্তু অঙ্কটা যদি বুঝতে চাই খুব মনোযোগ সহকারে কথাটা শুনতে হবে, একটু আমরা খেয়াল করি। দেখো কি বলা হয়েছে, পরস্পর ডি দূরত্বে এ ও বি বিন্দুতে দুইটা চার্জ রাখা আছে, তাহলে আমি একটু আঁকার চেষ্টা করি। এই যে ডি দূরত্বে দুইটা চার্জ আঁকতেছি, দেখো এই একটা চার্জ, এই একটা চার্জ, দুইটাই কিউ, এটাও কিউ এটাও কিউ, এবং মধ্যবর্তী দূরত্বটা হলো ডি। আচ্ছা কি বলা হয়েছে, এবি রেখার সমদ্বিখণ্ডকের উপরে কোন বিন্দুতে কিউ মানের একটা চার্জ, তাইলে আমাদের এই যে এবি রেখা এখানে আছে, এ বিন্দু আর বি বিন্দু, এদের লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে কি ঠিক মাঝখানের বিন্দুতে একটা লম্ব আঁকতে হবে, তাহলে লম্ব আঁকি। এই দেখো মাঝখানের বিন্দুতে আমি একটা লম্ব আঁকবো, এই মাঝের বিন্দুতে একটা লম্ব আঁকলাম। আচ্ছা কি বলা হয়েছে, এই লম্ব দ্বিখণ্ডকের উপরে কোন একটা বিন্দুতে তুমি কি করবা, কিউ নামে একটা চার্জ রাখবা, কিউ নামে একটা চার্জ রাখবা। আচ্ছা বলা হয়েছে কি যে কোথায় কোথায় সমদ্বিখণ্ডকের উপরে কোন বিন্দুতে এই কিউ চার্জটা রাখলে এর উপরে তড়িৎ বলটা সর্বোচ্চ হবে। তো দেখো আমরা এখানে বের করার চেষ্টা করি, তাহলে আমরা ধরে নিচ্ছি যে যেই দূরত্বে রাখতে হবে সেই দূরত্বটা হলো ওয়াই দূরত্ব, সেই দূরত্বটা কি ওয়াই দূরত্ব, তার মানে ওয়াই দূরত্বটা কি, এই যে এটাকে যদি আমি ও বিন্দু বলি, ও বিন্দু থেকে এই কিউ চার্জের যে অবস্থান সেটা হলো ওয়াই। এখন তুমি চিন্তা করো এই বিন্দুটাতে আমার এই ছোট্ট চার্জের উপরে কয়জন বল প্রয়োগ করে, এটা একটু তুমি চিন্তা করো তো ভাইয়া, এখানে কয়জন বল প্রয়োগ করে তুমি আমাকে একটু বলো। দুইজন বল প্রয়োগ করে, কারণ আমার দুইটা চার্জ আছে, তাই না, দুইটা চার্জ এখানে বল প্রয়োগ করবে, এই এ বিন্দুর কিউ আর বি বিন্দুর কিউ। আচ্ছা তাহলে এখন আমরা দেখি এ বিন্দুর কিউ সেটা কতটুকু বল প্রয়োগ করবে, এই যে, তাহলে আমি যদি চিন্তা করি যে দুইটা চার্জ একই ধর্মী সমধর্মী, তাহলে কি হবে, বলটা এ বিন্দুর যে বল সেটা কাজ করবে কোন দিকে, এভাবে সোজা বাইরের দিকে, তাই তো। আচ্ছা এখন তুমি চিন্তা করো আমরা যদি এই কোণটাকে থিটা নামে ডাকতাম,
এই কোণটাকে যদি থিটা নামে রাখতাম তাহলে অনুরূপ কোণ অনুযায়ী এখানেও আমরা কত পাইতাম, থিটা পাইতাম। তাহলে এই এফ, তার ডান দিকে একটা উপাংশ থাকবে এফ কস থিটা, আর উপরের দিকে একটা উপাংশ থাকবে এফ সাইন থিটা, তাই তো? উপাংশে ভাগ করে নিচ্ছি। একইভাবে যদি আমি বি বিন্দুর চার্জের বলের কথা চিন্তা করি, তাহলে বি বিন্দু কি করবে, একটা বল প্রয়োগ করবে। বলটা কোন দিকে প্রয়োগ করবে, এই যে একদম বাইরের দিকে বিকর্ষণ করবে। এই বি বিন্দুও কিন্তু সমান মানের বল প্রয়োগ করবে, কারণ দুইটা একেবারে সমান দূরত্বে আছে। তাহলে খেয়াল করো, এই এফ, তার উপাংশটা কি, বাম দিকে হবে এফ কস থিটা, আর উপরের দিকে আরেকটা এফ সাইন থিটা পাবো। তার মানে উপরের দিকে আমাদের মোট বলটা হলো 2f সাইন থিটা। 2f সাইন থিটা, দেখো এক্স অক্ষের বল একজন আরেকজনকে ক্যান্সেল করে দিবে, আমরা লব্ধি যে বলটা পাচ্ছি সেটা হলো উপরের দিকে 2f সাইন থিটা। 2f সাইন থিটা, তাই তো? লিখি। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এই 2f সাইন থিটার মানটা আগে একটু বের করার চেষ্টা করি। তাহলে 2 থাকলো, f এর মান আমরা কি লিখবো, এটা হলো 1/4 পাই এপসিলন নট, অর্থাৎ 9 × 10⁹। কি হবে একটু চিন্তা করি, চার্জ দ্বয়ের গুণফল, তার মানে এই ক্যাপিটাল কিউ এবং স্মল কিউ এদের গুণফল, এবং মধ্যবর্তী দূরত্ব। তো মধ্যবর্তী দূরত্ব কোনটা, এই যে এটা কিন্তু মধ্যবর্তী দূরত্ব আর, এই বড় হাতের এই কিউ থেকে ছোট হাতের কিউ এর মধ্যবর্তী দূরত্ব হলো আর। এখন খেয়াল করো, এই আর এর মান আমরা জানি না, কিন্তু ওয়াই আর ভূমিটা হলো d/2। এই দেখো, এই দূরত্বটার নাম দিছি আমরা ওয়াই, আর এ থেকে বি হলো ডি, অর্থাৎ আমরা বলতে পারি এই অর্ধেক দূরত্বটা হলো d/2। তার মানে আমরা কিন্তু এই আর যে অংশটা, এই আর এর মান কিন্তু চাইলেই আমরা বলতে পারি r = √d/2 স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এটাই এখন আমরা লিখবো, আমাদের এখানে আর স্কয়ার বসানোর কথা, তাহলে স্কয়ার করলে কি হয়ে যাবে, d²/4 প্লাস ওয়াই স্কয়ার। এটা হলো এফ পাইলাম। আর যদি এখন সাইন থিটার কথা বলি, তাহলে সাইন থিটা মানে তুমি কি জানো, সাইন থিটা মানে তুমি জানো লম্ব বাই অতিভুজ, নাকি? তাহলে আমাদের লম্ব কত, লম্ব হলো ওই ত্রিভুজে দেখতে পাচ্ছ ওয়াই, আর অতিভুজটা কত, এই যে আর, আর হলো √d²/4 প্লাস ওয়াই স্কয়ার। দেখো এই পর্যন্ত সবাই বুঝছি নাকি বুঝি নাই? ওকে, তাহলে তোমরা অনেকেই বলছো বুঝছো, দুইজন বলছো বুঝো নাই। তাহলে দুইজনের জন্য আমি বলতেছি, আমি দেখো খেয়াল করে কি হয়েছে, একটু ভালো করে মন দিয়ে খেয়াল করবা। এরপরে আমাদের এই যে দুইটা চার্জ আছে কিউ, দুইজনই এখানে বল প্রয়োগ করে। আমাদের এ বিন্দুর চার্জ সেও বিকর্ষণ করে, বি বিন্দুর চার্জ সেও বিকর্ষণ করে। এই বলগুলোকে আমরা উপাংশে ভাগ করছি। কিভাবে ভাগ করছি, যে ডান দিকে এফ কস থিটা, বাম দিকে এফ কস থিটা, আর উপরের দিকে হলো 2f সাইন থিটা। এটা আমরা দেখলাম যে উপরের দিকে 2f সাইন থিটা। 2 কেন, কারণ আমার দুইটা থেকে উপাংশ পাওয়া যায়, একেবারে ভেক্টরের নিয়ম, এটা তুমি পারো। আচ্ছা, এখন আমরা এই এফ, এই 2f সাইন থিটাটা বের করতে চাচ্ছি। এফ কুলম্বের সূত্র থেকে এফ পাবো। কুলম্বের সূত্র বলে 1/4 পাই এপসিলন নট, অর্থাৎ 9 × 10⁹, চার্জ দ্বয়ের গুণফল ক্যাপিটাল কিউ ইনটু স্মল কিউ ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব। চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলছি আর। এখন তুমি চিন্তা করো, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজে উচ্চতাটা হলো ওয়াই, ভূমিটা হলো d/2, এটা প্রশ্নে দেয়া আছে, এটা হলো d/2। তাহলে অতিভুজটা কত হবে, পিথাগোরাস r = √d²/2 প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এইটাকে আবার স্কয়ার করতে হবে, স্কয়ার করলে রুটটা থাকবে না, যা হয় সেটা এখানে বসাইছি, রুটটা দেই নাই। এরপরে কি লাগবে, সাইন থিটা লাগবে। সাইন মানে কি, লম্ব এবং অতিভুজের অনুপাত। লম্বটা হলো ওয়াই, আর অতিভুজটা হলো কি বলতো, √d²/4 প্লাস ওয়াই স্কয়ার। এই যে এখানে যেটা লিখে রাখছি সেটা। এবার ঠিক আছে, আশা করি এবার আমরা বুঝতে পারছি। তাহলে এখন আমি এটাকে যদি আরেকটু সাজাই লিখি, তাহলে দেখো 2 × 9 × 10⁹, ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ, ওয়াই, আর নিচে থাকে কত, d²/4 প্লাস ওয়াই স্কয়ার হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে, এইটা হলো 1, এটার পুরোটা হলো পাওয়ার 1, আর এখানে পাওয়ার হলো হাফ, তার মানে এখানে পাওয়ার হয়ে যাবে 3/2।
আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এই আকর্ষণ বলের বা এই বলের মানকে সর্বোচ্চ করতে হবে। এখন আমাদের কাজ হলো বলের মানকে সর্বোচ্চ করতে হবে। তাহলে বলের মানটা আমি কিভাবে সর্বোচ্চ করব? দেখো, বলের মান কখন সর্বোচ্চ হবে? এই অংশগুলো তো ধ্রুবক, এগুলো হলো কনস্ট্যান্ট। তাহলে বলের মান সর্বোচ্চ হবে যদি আমাদের এই অংশটা সর্বোচ্চ হয়, এই অংশটা সর্বোচ্চ হয়। তাহলে এই অংশটাকে আমরা কি করব? ডিফারেন্সিয়েট করব। কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব? আমাদের চলকটা কে এখানে? চলকটা কিন্তু ওয়াই। ওয়াই হলো আমাদের এখানে চলক। তাহলে আমরা এখন কোনো কিছুর গুরুমান বা লঘুমান বের করার জন্য যেটা করি, আমরা এটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। কাকে ডিফারেন্সিয়েট করব? এই যে আমাদের বক্সের অংশটাকে। এটা হলো ডি স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। করে আমরা এটার মান কত বসাবো? 0 বসাবো, কারণ গুরুমান বা লঘুমান বের করার সময় কি করতে হয়? ডিফারেন্সিয়েশন করে 0 বসাইতে হয়, তাই না? এখন তুমি আমাকে জিজ্ঞেস করতেছো যে ওয়াই, যেমন আবির জিজ্ঞেস করছো ওয়াই কিভাবে চলক, আমি এটা কিভাবে বুঝলাম? কারণ তুমি চিন্তা করে দেখো, এখানে একটা জিনিসই তুমি চেঞ্জ করতে পারো, সেটা হলো এই ছোট চার্জের অবস্থান, এই জন্য ওয়াই চলক। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন তোমরা ঠান্ডা মাথায় করবা। ডিফারেন্সিয়েশন করলে কি পাবা সেটা আমি বলি। এটা আমরা পাবো ডি স্কোয়ার বাই 4 মাইনাস 2y স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 না, এবার হয়ে যাবে 5/2। কিভাবে করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। এটা হলো ইকুয়ালস টু 0। তোমরা আমার চেয়ে ভালো ডিফারেন্সিয়েশন পারো। তাইলে আমাদের হরটা তো আর 0 হবে না, তার মানে আমাদের লবের মানটা 0। ডি স্কোয়ার বাই 4 মাইনাস 2y স্কোয়ার ইকুয়ালস টু কি হইতে হবে? 0 হইতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ডি স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 2y স্কোয়ার। অতএব y ইকুয়ালস টু কত আসতেছে ভাইয়া? y ইকুয়ালস টু কত আসতেছে? d ডিভাইডেড বাই 2√2। এটাই হলো আমাদের অ্যান্সার, যে এত y এর অবস্থানের জন্য কি পাচ্ছি আমরা? সর্বোচ্চ বলটা পাচ্ছি। হ্যাঁ, এই হলো আমাদের উত্তর। অনেকে জিজ্ঞেস করছো ডিফারেন্সিয়েশন কিভাবে করব, তাহলে তো খুবই ডেঞ্জারাস ব্যাপার। তাহলে তোমাকে ডিফারেন্সিয়েশনের ক্লাসের জন্য আবার ওয়েট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইউ বাই ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে করতে হবে। ইউ বাই ভি এর ফর্মুলাটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, কনস্ট্যান্টটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার দরকার নাই, কারণ কনস্ট্যান্টটা তো আমার সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে না। সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে আমাদের কোন অংশটা? আমাদের যেটা ভ্যারিয়েবল অংশটা, সেটা। ঠিক আছে, ওকে। তাহলে এই হইলো আমাদের এখানে কথাবার্তা। তোপেন্দু আমাকে বলছে যে ওর সাথে মিলছে, তো কেউ যদি এর মধ্যে করে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা এটা মিলাইতে পারবা যে আমার ডিফারেন্সিয়েশনটা ঠিক আছে কিনা, যেহেতু বড় ডিফারেন্সিয়েশন। নীলিমা জিজ্ঞেস করছে ডিফারেন্সিয়েশন কখন কখন করা হয়? যখন আমরা গুরুমান বা লঘুমান বের করে থাকি, সেসব ক্ষেত্রে আমরা কি করি? ডিফারেন্সিয়েশন করে 0 সেট করে থাকি। তো আশা করি আমরা বুঝতে পারছি। নাও বুঝে থাকো কোনো সমস্যা নেই, কারণ তুমি ঠান্ডা মাথায় দেখলে নিজেই আবার বুঝতে পারবা। খুব বেশি কঠিন কিছু না, একটু আলাদা, একটু কনসেপচুয়াল। আচ্ছা, তাহলে এখন আমরা আগায় যাব তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্যটা কি? তড়িৎ প্রাবল্য হলো যে কোনো একটা বিন্দুতে তুমি যদি কিউ কুলম্ব চার্জ রাখো, তার উপরে যদি এফ পরিমাণ বল কাজ করে, তাহলে প্রতি 1 কুলম্বের উপরে কতটুকু বল কাজ করবে? প্রতি 1 কুলম্বের উপরে এফ বাই কিউ পরিমাণ বল কাজ করবে। এটাকেই আমরা বলে থাকি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এটাকেই আমরা বলে থাকি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হলো এফ বাই কিউ। বা অনেক ক্ষেত্রে আমরা এটাকে ঘুরা এভাবে বলে থাকি যে বল, তড়িৎ বল, এটা হলো কিউ ইন্টু ই। ঠিক আছে, কিউ ইন্টু ই। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি? প্রতি 1 কুলম্ব চার্জের উপরে কতটুকু বল কাজ করে। আচ্ছা, আমার এখানে যদি একটা কিউ চার্জ থাকে, একটা সেন্ট্রাল চার্জ থাকে কিউ, একটা বিন্দু চার্জ থাকে কিউ, এই চার্জ থেকে আর পরিমাণ দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা চাইলে বের করতে পারি। সেটা কোন সূত্র থেকে বের করতে পারি? কুলম্বের সূত্র থেকে বের করতে পারি। আচ্ছা, তোমরা এর আগের অঙ্কে অনেকে জিজ্ঞেস করছো যে সর্বনিম্ন বল চাইলে। সর্বনিম্ন বল চাইলে তুমি একেবারে সেন্টারে রাখতে পারো বা অসীমে নিয়ে যেতে পারো, সেক্ষেত্রে সর্বনিম্ন বলের মান 0 হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আসো আমরা এখানে আগে অঙ্ক এইটা দেখি। তাহলে আমাদের প্রাবল্যের সূত্র কি হবে? এখানে 1/4 পাই এপসিলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এটা কখন খাটবে? এটা একটা বিন্দু চার্জের বেলায় খাটবে, বা একটা গোলক চার্জের বেলায় খাটবে। তোমার কাছে যদি একটা পরিবাহী গোলক থাকে, আমরা জানি একটা পরিবাহী গোলকের কি হয়, এটা একটা পরিবাহী গোলক। পরিবাহী গোলকে চার্জ কোথায় থাকে তোমাদের কি মনে আছে? একটা পরিবাহী গোলকে যত চার্জ থাকে সব থাকে তার সারফেসে এবং সুষমভাবে
সজ্জিত হয়ে থাকে, তাই না? এই এই চার্জিত গোলকের বাইরে, এই চার্জিত গোলকের বাইরে কোনো বিন্দুতে তুমি যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করো, তাহলে সেটা এক্স্যাক্টলি বিন্দু চার্জের মতোই। গোলক এবং বিন্দু চার্জের মধ্যে কোনো পার্থক্য নাই তুমি যদি গোলকের বাইরে থাকো। তবে তুমি যদি গোলকের ভিতরে থাকো, তাহলে মনে রাখবা একটা পরিবাহী গোলকের ভিতরে সেক্ষেত্রে কিন্তু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হলো 0, কারণ সেখানে আমার কোনো চার্জ থাকে না বা আমার চার্জকে সরাইতে কোনো কাজ করতে হয় না। ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, এখন আমরা কি করব, সামনে যাব। দেখো খেয়াল করি কি বলা হয়েছে। বি ও ডি বিন্দুতে চার্জ -5 মাইক্রোকুলম, এ বিন্দুতে কত চার্জ স্থাপন করলে সি বিন্দুতে প্রাবল্য 0 হবে। তাহলে আমরা একটু দেখি এখানে ঘটনাটা কেমন। এই যে বি বিন্দু কোথায়, এই যে এখানে বি বিন্দু আর এখানে হলো ডি বিন্দু। এই দুইটা বিন্দুতে তুমি কি করছো, -5 মাইক্রোকুলম পরিমাণ চার্জ রেখে দিছো। তারা কি করবে, তারা সি বিন্দুতে একটা প্রাবল্য তৈরি করবে। আচ্ছা, সি বিন্দুতে তাহলে তারা কেমন প্রাবল্য তৈরি করে খেয়াল করি। এই বি বিন্দু সি বিন্দুতে প্রাবল্য তৈরি করবে কোন দিকে, কোন দিকে, নিজের দিকে না। আমাদের বি বিন্দুতে যে চার্জটা আছে সেটার প্রাবল্যের দিক হবে বি এর দিকে, আর ডি বিন্দুতে যে চার্জটা আছে তার কারণে প্রাবল্যের দিক হবে এদিকে। কিভাবে আমি প্রাবল্যের দিক বুঝলাম, অনেকের নিশ্চয়ই কনফিউশন লাগতেছে। কিভাবে আমরা বুঝলাম, প্রাবল্যের দিক সবসময় হয় প্লাস থেকে মাইনাসের দিকে, ঠিক আছে? বা তুমি মনে মনে এখানে একটা +1 কুলম চার্জ চিন্তা করো। দেখো +1 কুলম চার্জের উপরে বল কোন দিকে হয়, বি বিন্দু নিজের দিকে আকর্ষণ করবে, ডি বিন্দুও নিজের দিকে আকর্ষণ করবে। আচ্ছা, তাহলে এখন আমি যদি চিন্তা করি যে এদের যে লব্ধিটা, এদের যে লব্ধিটা সেটা কোন দিকে থাকবে, এদের লব্ধিটা নিশ্চয়ই আমাদের ঠিক মাঝখান দিয়ে যাবে। কারণ আমাদের কি হচ্ছে এখানে, আমরা বুঝতে পারতেছি যে এখানে কি পাচ্ছি আমরা, এখানে আমরা কি পাচ্ছি যে এদের মধ্যবর্তী কোণটা কত, এদের মধ্যবর্তী কোণটা হলো 90 ডিগ্রি, তাই না? মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি এবং দুইটা বলের মান সমান হবে বা দুইটা প্রাবল্যের মান সমান হবে, ফলে লব্ধিটা কি হবে, লব্ধিটা ঠিক মাঝ বরাবর থাকবে। আচ্ছা, তাহলে আমি যদি এখানে প্রাবল্যটা 0 করতে চাই, তাইলে আমি কি করব, আমি এ বিন্দুতে এমন একটা চার্জ রাখবো, এমন একটা চার্জ রাখবো যেটা উল্টা দিকে সমান পরিমাণ প্রাবল্য তৈরি করে, সমান পরিমাণ প্রাবল্য তৈরি করে। বুঝতে পারি? মানে বি বিন্দুর জন্য প্রাবল্য বি বিন্দুর দিকে, ডি বিন্দুর জন্য প্রাবল্য ডি বিন্দুর দিকে, এদের যে লব্ধির দিকটা সেটা হলো এ বিন্দুর দিকে। এ বিন্দুতে আমি এমন একটা চার্জ রাখবো যেন বি এবং ডি এর লব্ধি কি হয়, বি এবং ডি এর লব্ধিকে সে মোকাবেলা করতে পারে। সো আই হোপ আমরা বুঝতে পারছি কথাটা। আচ্ছা, এখন তাহলে তোমরা আমাকে বলো যে বি এ বিন্দুতে আমরা কি ধরনের চার্জ আমাকে রাখতে হবে। এখানে কি আমি পজিটিভ চার্জ রাখবো নাকি নেগেটিভ চার্জ রাখবো, এটা তোমরা আমাকে একটু বলে দাও, তাইলে আমি আবার সামনে আগাতে পারি। যে এই বিন্দুতে আমরা কি ধরনের চার্জ রাখবো। রাইট, এই বিন্দুতে আমাকে পজিটিভ চার্জ রাখতে হবে, কারণ আমি চাই এ কি করবে, এ হলো বিকর্ষণ করবে। তো কত সেটা আগে বের করি, ই বিটা বের করি। ই বিটা কি হবে, এটা হবে 9 × 10⁹। বি বিন্দুতে রাখা চার্জের মান অর্থাৎ 5 মাইক্রোকুলম, মাইক্রো মানে কত, 10⁻⁶, ডিভাইডেড বাই ডিসটেন্স। বি এবং সি বিন্দুর মধ্যে দূরত্ব কত, বি এবং সি বিন্দুর মধ্যে দূরত্বটা হলো 10 সেন্টিমিটার অর্থাৎ 0.1, তার উপরে কি হবে, একটা স্কয়ার হবে। তাহলে এই মানটা কত আসে এটা তোমরা এখানে বের করতে পারবা। বি বিন্দুর জন্য প্রাবল্যের যে মান হবে, ডি বিন্দুর জন্য প্রাবল্যের মান কি হবে, সেম হবে। বি বিন্দুর জন্য প্রাবল্যের যে মান হবে, ডি বিন্দুর জন্য প্রাবল্যের মান সেম হবে। তাহলে এ বিন্দুর জন্য প্রাবল্য কত হবে, এ বিন্দুর জন্য প্রাবল্য হবে 9 × 10⁹। এ বিন্দুতে আমরা যে চার্জটা রাখতে চাচ্ছি এটার নাম দিলাম কিউ, এবং এ বিন্দুর থেকে দূরত্ব, এ বিন্দুর থেকে সি বিন্দুর দূরত্ব কত, প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি হয় 10 সেন্টিমিটার, তাহলে আমরা এটা অতিভুজ থেকে কিন্তু বের করতে পারি যে এ থেকে সি এর যে দূরত্ব, এখানে আমার দুইটা বাহু 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, তাহলে এখানে অতিভুজ হবে কি, √10² মানে √0.1² প্লাস 0.1², তার মানে 0.1² প্লাস 0.1²। তুমি এটা যেভাবে পারো বের করতে পারো। কর্ণ তুমি জানো কর্ণের দৈর্ঘ্য হলো √2a, সেভাবেও তুমি বের করতে পারো। আচ্ছা, এখন আমাদের কি হইতে হবে, বি এবং ডি এর লব্ধি এ এর সমান হইতে হবে, তাই না? তার মানে এই এ এর সমান কত হইতে হবে, এটা সমান হইতে হবে বি এবং ডি এর লব্ধি, অর্থাৎ ই বি স্কয়ার প্লাস ই ডি স্কয়ার, তাই তো? কিন্তু আমরা বলছি বি এবং ডি এর মান সমান, তাইলে কি হয়ে যাবে,
ইবি স্কয়ার প্লাস ইবি স্কয়ার, তাই না? তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? √2 ইন্টু ইবি। তাহলে আমরা কি পাইলাম? তাহলে আমরা পাইলাম, আমাদের কন্ডিশন হলো এইটা, একটু বড় হয়ে গেল, এটা এত বড় করার দরকার ছিল না। এইটা ইকুয়ালস টু √2 ইন্টু ইবি। এখন ইবি এর মান কি কেউ বের করছো? ইবি এর মান বা ইডি এর মান? আচ্ছা, 4.5 ইন্টু 10⁶, এটা আমাকে নীলিমা, সাজ্জাদ এরা আমাকে জানে, রিমন বলছো 4.5 ইন্টু 10⁶, 4.5 ইন্টু 10⁶, তাহলে এটাও হইতে হবে 4.5 ইন্টু 10⁶। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? চার্জের মানটা পেয়ে যাব। চার্জের মান কত আসে এটাও তোমরা আমাকে জানাই দিতে পারো। তীর্থ আমাকে বলছো একটা মান, আমি আরো একজন দুজনের জন্য অ্যানসারের জন্য ওয়েট করতেছি, দেখি তোমরা আমাকে অ্যানসার আর কে কি বলো। আচ্ছা, তোমাদের সাথে অ্যানসারটা মনে হয় মিলছে। 1.4 ইন্টু 10⁻⁻5, তাই তো? 1.4 ইন্টু 10⁻⁻5, 1.4 ইন্টু 10⁻⁻5 এত কুলম্ব অ্যান্সার। ওকে, আচ্ছা নাবিল জিজ্ঞেস করছো সি বিন্দুতে আমি প্লাস 1 কুলম্ব ধরলাম কেন? আমাকে সি বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে, আর প্রাবল্য মানে হলো প্রতি 1 কুলম্ব চার্জের উপরে কতটুকু বল কাজ করে। এই যেহেতু আমি সি বিন্দুতে প্রাবল্য শূন্য করতে চাই, তাই আমি মনে মনে সি বিন্দুতে একটা প্লাস 1 কুলম্ব চার্জ ধরে রাখছি। ধরে আমি কি করছি, এরপরে লব্ধিটাকে 0 বানানোর চেষ্টা করছি। আমাকে শামিম বলছো যে রুটের ভিতরের টুকু বুঝো নাই। দেখো, এই যে আমাদের এই বিন্দুতে বি বিন্দুর জন্য প্রাবল্য নিচের দিকে, ডি বিন্দুর জন্য প্রাবল্য বাম দিকে, এই দুইটা আমরা লব্ধি করছি। যেহেতু দুইটা পরস্পরের সাথে সমকোণে আছে, দুইটা সমকোণে থাকা ভেক্টরের লব্ধি কি হয়? √, এদের মানের স্কয়ারের যোগফল। ঠিক আছে, সেটা করছি। রুটের ভিতরে এখন আশা করি শামিম বুঝতে পারছো। বর্ষণ জিজ্ঞেস করছো সি বিন্দুতে প্লাস 1 কুলম্ব নিলে কি হবে? কিছুই হবে না। আমাদের প্রাবল্যের ডেফিনেশন হলো কোন বিন্দুতে প্লাস 1 কুলম্ব চার্জ রাখলে তার উপরে কতটুকু বল কাজ করে। ঠিক আছে, একটু মাথায় রাখো কথাটা, এটা অনেকবার করে বলতেছি। প্লাস 1.1 স্কয়ার প্লাস 0.1 স্কয়ার কিভাবে হয়েছে? তোমাদেরকে নিয়ে তো অনেক বিপদ আছে দেখতেছি। এই যে নাও, এটা হলো আমাদের এ এবং সি এর দূরত্বের স্কয়ার, এটা হলো এসি স্কয়ার। এখন এই যে একটু এই ত্রিভুজের মধ্যে তাকাও, এই ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার তুমি একটু চিন্তা করো এই এসি এর মান কত হবে। এগুলা একটু জিজ্ঞেস না করে এগুলো একটু তুমি যদি করে দেখো, তাহলে তুমি অনেক সহজে বুঝতে পারবা। হ্যাঁ, এগুলো তুমি অনেক সহজে বুঝতে পারবে, এগুলো খুব কঠিন কিছু না। ঠিক আছে, এটা একটু তুমি করে দেখো, তাহলে এসি স্কয়ার কত আসে। এটা 0.1 স্কয়ার প্লাস 0.1 স্কয়ার। এটা তো এত চিন্তা করার কিছু নেই, এটা খুব সহজ। ওকে, আশা করি আমরা এখানে বুঝছি। এখন আমরা সামনের দিকে আগাবো। দেখো, এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, এটাও তোমরা আমাকে করে হেল্প করবা। দেখো, চিত্রে দেখানো ই হলো 10⁵ নিউটন পার কুলম্ব, মানে সুষম তড়িৎ ক্ষেত্র। একটি ইলেকট্রন চিত্রে প্রদর্শিত 10⁶ মিটার পার সেকেন্ড আদি বেগে প্রবেশ করে। 10 সেন্টিমিটার দূরে রাখা পর্দার উপর ইলেকট্রন কোথায় আঘাত করবে? তাহলে আমরা যদি একটু চিন্তা করি এই ইলেকট্রনটা কি করবে। এখানে দেখো, নিচে মাইনাস উপরে প্লাস, নিচে মাইনাস উপরে প্লাস, ফলে এই ইলেকট্রন যখন যাবে সে উপরের দিকে একটা বল অনুভব করবে, উপরের দিকে একটা বল অনুভব করবে, ওয়াই অক্ষে একটা বল অনুভব করবে। ফলে আমাদের ইলেকট্রন সে যাচ্ছিল সোজা, সে কিন্তু আর সোজা যেতে পারবে না। তার গতিপথটা কেমন হবে? গতিপথটা কিন্তু এইভাবে বেঁকে যাবে, গতিপথটা এরকম বেঁকে যাবে, তাই তো? এরকম প্যারাবোলিক হবে আর কি, সেটা আমরা দেখবো, অসুবিধা নেই, গতিপথটা বেঁকে যাবে। তাহলে চলো আমরা একটু দেখে নিই। আমাকে বলছে যে অভিকর্ষ বলের প্রভাব নগণ্য ধরে নিতে আমাকে বলছে এই পর্দায় কোথায় আঘাত করবে, অর্থাৎ এই ওয়াই দূরত্বটা আমাকে বের করতে হবে। ওয়াই দূরত্বটা আমি বের করব, কোনো অসুবিধার কিচ্ছু নাই। দেখি কিভাবে বের করা যায়। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, আমরা এক্স এবং ওয়াই অক্ষকে আলাদা করে চিন্তা করব। তাহলে এক্স অ্যাক্সিসে তুমি চিন্তা করো, আমরা যদি সমীকরণ অ্যাপ্লাই করি, s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা কিন্তু এক্স্যাক্টলি প্লাসের মতো।
এখন তুমি একটু চিন্তা করো, এক্স অক্ষে আমাদের ইলেকট্রনকে কতটুকু সামনে যাইতে হবে? 10 সেন্টিমিটার সামনে যাইতে হবে। তাহলে এক্স অক্ষে যে সরণ সেটা 10 সেন্টিমিটার বা 0.1। এক্স অক্ষে আদিবেগটা কত? এক্স অক্ষে আদিবেগ হলো 10⁶। আর সময় আমরা জানি না, হাফ এটি স্কোয়ার। খেয়াল করো, আমাদের যে বলটা কাজ করে, যে তড়িৎ বলটা কাজ করে, এই তড়িৎ বলটা কিন্তু ওয়াই অক্ষে কাজ করে, এক্স অক্ষে কিন্তু কোনো বল কাজ করছে না। তাই এক্স অক্ষে কিন্তু কোনো ত্বরণ থাকবে না, এক্স অক্ষের ত্বরণের মান হলো 0। যেমন আমাদের প্লাসে এক্স অক্ষে কোনো ত্বরণ থাকে না সেরকম। তাহলে এখান থেকে মনে হয় আমরা সময়ের মানটা বের করে নিতে পারি যে টি ইকুয়ালস টু কত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টি ইকুয়ালস টু কত হবে, টি ইকুয়ালস টু কত হচ্ছে, এটা মনে হয় 10⁻⁻7 সেকেন্ড আসে। আচ্ছা, এখন আমরা চলে যাব ওয়াই অক্ষের কাছে। ওয়াই অক্ষের কাছে তাহলে আমরা সময়ের মানটা জানি, এবার আমরা ওয়াই অ্যাক্সিসের কাছে যাই। একই সূত্র আমরা অ্যাপ্লাই করব, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ওয়াই অক্ষে যে দূরত্ব যাবে সেটার নাম হলো ওয়াই। ওয়াই অক্ষে আদিবেগ কত? ওয়াই অক্ষে কোনো আদিবেগ নাই, আদিবেগটা ছিল এক্স অক্ষের দিকে, ওয়াই অক্ষে আদিবেগ 0। এখন আমার জানতে হবে ওয়াই অক্ষে ত্বরণ। আচ্ছা, ত্বরণটা আমরা জানবো, আর টি এর মান আমরা অলরেডি জানি, টি এর মান হলো 10⁻⁻7 তার উপরে স্কয়ার। এখন ত্বরণ আমি কিভাবে বের করব? ত্বরণ মানে আমরা জানি বলকে ভর দিয়ে ভাগ করলে ত্বরণ পাওয়া যায়। এটা কার ভর দিয়ে ভাগ করব? ইলেকট্রনের ভর দিয়ে ভাগ করব, কারণ গতিশীল এখানে কে ইলেকট্রন। আর ইলেকট্রনের উপরে কতটুকু বল কাজ করবে আমরা জানি, তড়িৎ বল যেটা কাজ করে সেটা কিন্তু কিউ ইন্টু ই। কিউ ইন্টু ই একেবারে একটু আগেই এটা বলা হয়েছে যে তড়িৎ বল হলো কিউ ইন্টু ই। তাহলে ইলেকট্রনের চার্জ তুমি জানো, ইলেকট্রনের চার্জ হলো 1.6 ইন্টু 10⁻⁻19। তারপরে তুমি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এখানে তুমি জানো 10⁵। ইলেকট্রনের ভরও তুমি জানো, ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10⁻31। তাহলে এখান থেকে তুমি যে ত্বরণের মানটা পাবা, এই ত্বরণের মানটা নিয়ে কোথায় বসাবা? এই যে এখানে বসাবা। বসাইলে তুমি এই ওয়াই অক্ষে কত দূরত্ব যাবে সেটা তুমি বের করতে পারবা। কারো কি অ্যান্সার আসছে? এত তো আসার কথা না। হ্যাঁ, ঐশী একটা অ্যান্সার বলছো, আমাদের ত্বরণের মান না একেবারে অ্যান্সারটা 9 এরকম একটা মান আসার কথা, 87.9। ওয়াই এর মান হলো 87.9, এমন একটা মান আসার কথা। এটা হলো আমাদের উত্তর। খুব সহজ, সিম্পল, বাট খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আশা করি আমরা বুঝতে পারছি। সামনে আগাই। এখন আমরা কথা বলবো তড়িৎ বিভব নিয়ে। আচ্ছা, তড়িৎ বিভব যদি আমরা বের করতে চাই, তড়িৎ বিভব যদি এখন আমরা বের করতে চাই, তড়িৎ বিভব আমরা কিভাবে বের করব? তড়িৎ বিভব মানে কি? তড়িৎ বিভব মানে হলো যে তুমি অসীম থেকে একটা 1 কুলম্ব চার্জ কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যতটুকু কাজ করতে হয় তাকে আমরা বলি তড়িৎ বিভব। তাইলে আমি আবার বলতেছি যে আমাদের অসীম থেকে 1 কুলম্ব চার্জ কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যতটুকু কাজ করতে হবে সেটা হবে তড়িৎ বিভব। তাহলে আমি যদি বলি যে কিউ পরিমাণ চার্জ নিয়ে আসতে যদি ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, তাহলে 1 কুলম্ব চার্জ নিয়ে আসতে কতটুকু কাজ করতে হবে? ডাব্লিউ বাই কিউ। তাহলে আমাদের বিভবের সংজ্ঞা কি, সূত্র কি পাচ্ছি? বিভবের সূত্র পাচ্ছি ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। ঠিক আছে? আচ্ছা, এখন আবার আগের মতো আমার কাছে যদি কোনো একটা বিন্দু চার্জ থাকে, এই বিন্দু চার্জ থেকে কিউ পরিমাণ চার্জ আছে, এই বিন্দু চার্জ থেকে আর দূরত্বে আমাদের বিভবের মান হয় 1/4πε0, যে বিভবটা তৈরি করে অর্থাৎ বড় হাতের কিউ ডিভাইডেড বাই আর। এটা হলো তড়িৎ বিভবের সূত্র। একটা বিন্দু চার্জের জন্য তড়িৎ বিভবের সূত্র হলো এটা। ঠিক আছে, আমি আরেকবার এটা লিখতেছি। আচ্ছা, আরেকবার লিখবো না, কিন্তু এখানে আরেকটা কথা বলি। এখন খেয়াল করো, তড়িৎ এটা কিন্তু একটা স্কেলার, আর যে কোনো স্কেলারের প্লাস মাইনাস দিয়ে কিন্তু দিক বুঝায় না। সে কারণে আমরা এখানে যে কিউটা বসাবো এটা কিন্তু প্লাস মাইনাস সহ বসাবো, কারণ বিভব হলো একটা স্কেলার, আর স্কেলারের প্লাস মাইনাস দিয়ে দিক বুঝাচ্ছে না। যেমন আমি যদি তোমাকে বলি যে আজকে তাপমাত্রাটা -5°C, কথার কথা, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের মাইনাস দিয়ে কিন্তু কোনো দিক বুঝায় না। ঠিক আছে, তো স্কেলারের বেলায় প্লাস মাইনাসটা দিকের মতো না,
সেটা ইম্পর্টেন্ট, এই জন্য আমরা এখানে চার্জের মানটা প্লাস মাইনাস সহ বসাবো, যেটা আমরা বল কিংবা প্রাবল্যের বেলায় করি নাই। এটা মাথায় রাখতে হবে। এবার আসো পরিবাহী গোলক হলে কি হবে সেটাও আমরা আরেকবার একটু দেখে নিই, যে পরিবাহী গোলকের ভিতরে বাইরে প্রাবল্যটা কেমন হয় এটা আমরা একটু দেখবো। তাহলে আমরা আগেই বলছি একটা পরিবাহী গোলক সে যদি সুষমভাবে চার্জিত থাকবে সব সময়, এবং তার চার্জটা কোথায় থাকবে, পৃষ্ঠে থাকবে। এই পরিবাহী গোলকের বাইরে বাইরে বিভব সব সময় বিন্দু চার্জের মতো, বাইরে তুমি প্রাবল্য বের করো আর বিভব বের করো, সব সময় সেটা বিন্দু চার্জের মতোই হবে, অর্থাৎ 1/4πε0 কিউ বাই আর। আর মানে কি, এই কেন্দ্র থেকে এই বাইরের বিন্দুটার দূরত্ব, এটা হলো আমাদের আর, এটাই আমাদের আর, ঠিক আছে। তবে তুমি যদি ভিতরের কোনো বিন্দুতে বিভব বের করতে চাও, ভিতরের কোনো বিন্দুতে বিভব বের করতে চাও, এই ভিতরের বিভব হলো পৃষ্ঠের বিভবের সমান, পৃষ্ঠের বিভবের সমান। কারণটা হলো আমাদের ভিতরে কোনো প্রাবল্য থাকে না, অর্থাৎ ভিতরে যদি আমি একটা চার্জকে নাড়াচাড়া করি, সেই নাড়াচাড়া করার জন্য এক্সট্রা কোনো কাজ করার দরকার পড়ে না, যেহেতু কোনো বল কাজ করে না। তাহলে পৃষ্ঠের বিভব আমি কিভাবে বের করব, আমাদের গোলকের ব্যাসার্ধ যদি হয় বড় হাতের আর, তাহলে পৃষ্ঠের বিভব হয়ে যাবে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই বড় হাতের আর, যেখানে বড় হাতের আর হলো এই গোলকের ব্যাসার্ধ। এই কথাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে চলো এখন আমরা আগাই। আচ্ছা অয়ন, কাইন্ডলি ওদেরকে ওটা বলে দাও যে এটা গোলক আর কি, মানে ফাঁপা গোলক আর কি, মানে অনেকে বোধহয় এটা কনফিউজ হতে পারে নাকি। না, পরিবাহী যদি হয় তাহলে আমাদের নিরেট হোক ফাঁপা হোক মানে একই নিয়ম মেনে চলতেছে, কিন্তু যদি পরিবাহী না হয় তখন আবার ব্যাপারটা ভিন্ন হয়ে যাবে আর কি। তাহলে আমি এটা এটা স্পষ্ট করে বলে দিই, এটা একটা পরিবাহী গোলক, তো নিরেট ফাঁপা হলে অসুবিধা নাই আর কি। হ্যাঁ, এটা বলে দিলাম আর কি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তাহলে চলো এখন আমরা মনে হয় একটা অঙ্ক করার জন্য রেডি। ওকে, ফাহিম জিজ্ঞেস করছে প্রাবল্য। ফাহিম, প্রাবল্য নিয়ে আমরা আগে অলরেডি কথা বলে ফেলছি। আসো দেখি কি হয়েছে। 8 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি ধাতব গোলক সরু তার দিয়ে যুক্ত করা হলো, যুক্ত করে এদের মধ্যে একটা চার্জ প্রদান করা হয়েছে, এদের সাধারণ বিভব এবং চার্জ নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এখানে কি লাগবে, দুইটা গোলক লাগবে। তো আমি আর কি দুইটা গোলক আগে নিয়ে নেই, এই দুইটা গোলক। তাইলে একটা হলো আমাদের 8 সেন্টিমিটার ব্যাসার্ধ, আরেকটা হলো একটু বড় সাইজে, তাই তো, একটু বড় করে এটা 12 সেন্টিমিটার ব্যাসার্ধ। আচ্ছা, শুধু তাই না, এদেরকে বলছে তার দিয়ে কানেক্ট করতে হবে। তার দিয়ে কানেক্ট করবে মানে কি, এদের মধ্যে চার্জ আদান প্রদান হইতে পারে, চার্জ আদান প্রদান হইতে পারবে। এরপরে আমরা কি করছি, 2 × 10⁻⁷ কুলম্ব চার্জ প্রদান করছি। তাহলে এই এই চার্জটা কি হবে, আমাদের দুইটা গোলকের মধ্যে ভাগ হয়ে যাবে, তাই না। মনে করো আমাদের এই গোলকের মধ্যে থাকবে Q1 পরিমাণ চার্জ, আর এর মধ্যে থাকবে হলো Q2 পরিমাণ চার্জ। আচ্ছা, ভালো কথা। এখন যখন আমি এদেরকে তার দিয়ে কানেক্ট করে দিব, তোমরা কি বলতে পারবা যে এই দুইটা গোলকের মধ্যে কি সমান হয়, এই দুইটা গোলকের মধ্যে কি সমান হয়। যখন আমরা দুইটা পরিবাহীকে তার দিয়ে কানেক্ট করে দেই, তখন অবশ্যই তাদের বিভব সমান হইতে হবে। ভেরি গুড, তাদের ভোল্টেজ সমান হইতে হবে যতক্ষণ, কারণ যদি তাদের মধ্যে বিভব সমান না হয় তখন তাদের মধ্যে চার্জের আদান প্রদান হইতে থাকবে। চার্জের আদান প্রদান ঠেকানোর জন্য, মানে চার্জের আদান প্রদানটা কখন বন্ধ হয়, যখন তাদের মধ্যে বিভব পার্থক্য থাকে না, বা দুইজনের বিভব কি হয়ে যায়, সমান হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে আমার গোলকের বিভব সমান হবে। এটা তোমরা একেবারে ছোটবেলায় 9-10 থেকে পড়ে আসছো। দুইটা পরিবাহীকে তার দিয়ে কানেক্ট করে দিলে যতক্ষণ তাদের মধ্যে বিভব পার্থক্য থাকে ততক্ষণ চার্জ প্রবাহিত হয়, আর যখন বিভব পার্থক্য থাকবে না তখন আর চার্জ প্রবাহিত হবে না। তাহলে V1 = V2। আমরা গোলকের বিভব কি শিখছি ভাইয়া, 1/4πε0, তাই না, Q1/R1 = V2টা কি হবে, 1/4πε0। এখন একটা জিনিস তুমি চিন্তা করো, আমাদের মোট চার্জ Q1 + Q2 কত, Q1 + Q2 হলো 2 × 10⁻⁷ কুলম্ব। তাহলে আমি বরং এটা বলতে পারি Q2, এটা কি হবে, মোট চার্জ থেকে কি করব, Q1 কে বিয়োগ করে দিব। তাহলে এই V2 বের করার জন্য আমি যে চার্জটা ইউজ করতেছি এটা হলো টোটাল চার্জ থেকে 2 × 10⁻⁷, এখান থেকে Q1 চার্জটাকে বাদ দিয়ে দিচ্ছি। আর দ্বিতীয়টার জন্য আমাদের ব্যাসার্ধ হলো R2। আচ্ছা, একটু মান টান বসাই, তাহলে মনে হয় আরো বুঝতে সুবিধা হবে।
এই যে 1/4 পাই এপসিলন নট 1/4 পাই এপসিলন নট কাটা r1 এর মান কত বসাবা, r1 এর মান বসাবা 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার মানে কত, 8 সেন্টিমিটার মানে 0.08 মিটার। r2 এর মান কত বসাবা, r2 এর মান বসাবা 12 সেন্টিমিটার মানে 0.12 মিটার। তাহলে এখান থেকে তুমি কি পাবা ভাইয়া, এখান থেকে তুমি নিশ্চয়ই q1 এর মানটা পেয়ে যাবা। q1 এর মানটা কত আসে তোমাদের, কারো কেউ কি করে দেখছো? আচ্ছা আমার সাথে একটু তোমরা মিলাও। আমার আসে 8 × 10⁻⁻8, 8 × 10⁻⁻8 কুলম। আচ্ছা তাহলে q1 যদি আমরা বের করতে পারি তাহলে q2 টাও নিশ্চয়ই বের করতে পারবো। তোমরা আমাকে জানাও আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা। তাহলে q2 কি হবে, 2 × 10⁻⁻7 মাইনাস 8 × 10⁻⁻8 এত কুলম। অর্থাৎ কত পাচ্ছি আমরা, 1.2 × 10⁻⁻7 কুলম, এটা আমি পাই। আচ্ছা ওকে, তাহলে আমরা এই যে q1 এবং q2 এর মান পাইলাম। এরপরে বলছে সাধারণ বিভব। সাধারণ বিভব মানে কি, সাধারণ বিভব কথাটার মানে কি, সাধারণ বিভব কথাটার মানে হলো কমন, দুইটার বিভব সেম, যেটা আমি যে প্রথমেই বলছি যেদের বিভব কি হবে, সেম হবে। তাহলে আমরা এদের সাধারণ বিভব তাহলে v1 বের করি আর v2 বের করি, একটা বের করলেই হইছে। সেটা কি হবে, 1/4 পাই এপসিলন নট q1/r1, এভাবে আমরা বের করে ফেলি। তাহলে 9 × 10⁻9, q1 এর মান বের করছি 8 × 10⁻8 আর r1 কত 0.08। তাহলে এখান থেকে নিশ্চয়ই তোমরা v1 এর মানটা বের করতে পারবা। 9000 ভোল্ট আসে, আমাকে শিফাত আর তানিয়া বলছো এটা হলো 9000 ভোল্ট আসে। ভেরি গুড, দিস ইজ আওয়ার অ্যানসার। খুবই সহজ সিম্পল একটা অঙ্ক, ঠিক আছে, একেবারে 9-10 এর কনসেপ্ট ইউজ করে করা যায়। ওকে, আরো অনেকেই আমাকে অ্যানসার বলছো, কাউসার, অনন্যা, ভেরি গুড। তো আশা করি আমরা কথাটা বুঝতে পারছি। ওকে, তাহলে চলো এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কের দিকে আগাই। শামিম জিজ্ঞেস করছো v1 = v2 কেমনে। তাহলে শামিম, আমি তো এইটা কথাটা অনেকবার করে বলছি, তখন তুমি কোথায় ছিলা তুমি আমাকে বলো। আমি যখন এই কথাটা এতবার করে বললাম যে কিভাবে v1 = v2, এটা তো আমি হুট করে লিখে ফেলি নাই, আমি তো এটা এক্সপ্লেইন করছি, তখন তুমি কোথায় ছিলা? তো আমরা যদি এরকম মনে করি যে আমার যখন ইচ্ছা হয় আমি শুনবো, মাঝখানে দেখবো না কি হচ্ছে ভাইয়া কি বলতেছে, হঠাৎ করে তাকায় অঙ্ক বুঝে যাব, তাহলে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা তো চলো এখন আমরা কি করব, আগাবো। সমান্তরাল দুটি আনুভূমিক পাতের মধ্যবর্তী দূরত্ব 0.1 মিটার, বিভব পার্থক্য 28 ভোল্ট। আচ্ছা 6 × 10⁻⁻4 কেজি ভরের একটি ছোট বল উপরের পাত হতে একটি বিদ্যুৎ অপরিবাহী সুতার সাহায্যে ঝুলানো আছে। যদি বলটিতে 20 মাইক্রোকুলম চার্জ থাকে তবে তারের টান কত, এটা বের করতে হবে। আচ্ছা তাহলে ধরো এই যে আমার কাছে দুইটা পরিবাহী ধাতব পাত আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে উপরের পাতটা হইলো প্লাস আর নিচের পাতটা হইলো মাইনাস। ঠিক আছে, নিচের পাতটা হইলো মাইনাস। ওকে, এখন কি বলা হয়েছে, এদের মধ্যবর্তী দূরত্ব কত, 0.1 মিটার। আবার বলা হয়েছে যে এদের বিভব পার্থক্য হইলো 28 ভোল্ট, 28 ভোল্ট। আচ্ছা এরপরে কি করা হয়েছে, ছোট একটি বল উপরের পাত থেকে ঝুলানো হয়েছে। তার মানে আমি যদি আঁকার চেষ্টা করি, যে এই উপরের পাত থেকে একটা ছোট্ট একটা বল ঝুলানো আছে, তাই তো কথা। এরকম এর মধ্যে একটা চার্জ আছে, কিউ পরিমাণ চার্জ আছে। তাহলে একটু খেয়াল করো, এই ছোট্ট বলের উপরে কয়টা বল কাজ করে। এক হইলো তার ওজন কাজ করে নিচের দিকে, তারপরে কি কাজ করবে, সুতার টান কাজ করবে উপরের দিকে। আবার উপরের দিকে যদি প্লাস হয়, নিচের দিকে যদি মাইনাস হয়, তাহলে আমাদের কি হবে, একটা তড়িৎ আকর্ষণ বল কাজ করবে নিচের দিকে। সেটা কি, কিউ ইন্টু ই, একটা তড়িৎ বল কাজ করবে নিচের দিকে। যদি আমি এটাকে প্লাস চার্জ ধরে নেই, তাহলে আমরা বলতে পারি বস্তুটা যেহেতু স্থির আছে,
তাই উপরের দিকের মোট বল অর্থাৎ সুতার টান ইকুয়ালস টু হবে নিচের দিকে মোট বল অর্থাৎ mg প্লাস QE। ব্যাস এতটুকুই কিন্তু আমাদের অঙ্ক। এখন তোমরা অনেকেই বলতে চাচ্ছ যে ভাই আপনি চার্জ প্লাস চার্জ উপরের দিকে কেন দিলেন, নিচের দিকে কেন দিলেন না? তোমরা ঠিকই বলছো, এখানে প্রশ্নে কিন্তু কোথাও বলা নাই যে আমাদের প্লাস চার্জ উপরে আর মাইনাস চার্জ নিচে। তাহলে আমাদের এই ছবিটাই আমি আরেকবার আঁকতে চাচ্ছি, এই ছবিটাই আমি আরেকবার আঁকতে চাচ্ছি, যেখানে আমি কি করব, প্লাস চার্জকে দিব নিচে আর মাইনাস চার্জকে দিব উপরে। তাহলে দেই, এই যে দেখো, উপরে দিলাম মাইনাস চার্জ আর নিচে দিলাম প্লাস চার্জ। তাহলে সেই ক্ষেত্রে আমার পরিবর্তনটা কোথায় আসতো? সেই ক্ষেত্রে আমার তড়িৎ বলটা নিচের দিকে কাজ না করে তড়িৎ বলটা কাজ করত উপরের দিকে, তড়িৎ বলটা কাজ করত উপরের দিকে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারতাম? সেক্ষেত্রে আমরা লিখতে পারতাম উপরের দিকের মোট বল T প্লাস QE ইকুয়ালস টু নিচের দিকে মোট বল mg। অর্থাৎ আমরা T ইকুয়ালস টু লিখতে পারতাম mg মাইনাস QE। তাহলে উপরের দিকে পজিটিভ ধরলে আমরা পাই T ইকুয়ালস টু mg প্লাস QE, আর নিচের দিকে পজিটিভ ধরলে পাই T ইকুয়ালস টু mg মাইনাস QE। তাহলে আমরা সুতার টানকে বরং এভাবে বলাটাই ভালো যে mg প্লাস মাইনাস QE। এটা আমার কি করবে? প্রশ্নের উপরে ডিপেন্ড করবে, তাই না? আচ্ছা, বলের চার্জ মাইনাস কেন ধরবা না? কারণ প্রশ্নে বলা আছে যদি বলটিতে 20 মাইক্রোকুলম চার্জ থাকে, বলে তো নাই মাইনাস। আর তুমি যদি মাইনাস ধরো তারপরও আলটিমেটলি এই দুইটা মানই আসবে, mg প্লাস মাইনাস QE। আবির জিজ্ঞেস করছে QE কখন কোন দিকে, এটা কিভাবে বুঝবো? তাহলে তোমার এই ছোট্ট বলের মধ্যে যদি পজিটিভ চার্জ থাকে তার উপরে কোন দিকে বল, কোথায় আকর্ষণ কোথায় বিকর্ষণ, এটা তুমি বুঝো না? তোমার বোঝা উচিত, তো বুঝতে পারো নেগেটিভের দিকে বলটা কাজ করবে, প্লাস থেকে মাইনাসের দিকে। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে মানটা বের করতে পারি। বস্তুর ভর তোমাকে বলছে যে ভরটা কত বলছে, ভরটা তোমাকে বলছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। জি এর মান তুমি জানো 9.8, প্লাস মাইনাস কিউ এর মান কত? কিউ এর মান হলো 20 মাইক্রোকুলম, 10 টু দি পাওয়ার মাইনাস 6। আর ই আমরা কিভাবে বের করতে পারি? আমরা সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য ই ইকুয়ালস টু বলতে পারি ভি বাই ডি। তাহলে এখানে ভি এর মান কত? 28 ভোল্ট, আর ডি এর মান কত? 0.1 মিটার। ব্যাস, এখান থেকে আমরা টি এর দুইটা মান পাবো। একটা মান আসবে 11.48 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 নিউটন, আর একটা মান আসবে আমাদের, দুইটা মান পাবো আর কি, এটা একটা পাবো আর একটা আমরা পাবো 2.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 নিউটন। দুটাই কিন্তু আমাদের অ্যান্সার, ডিপেন্ডিং অন তুমি কোন দিককে প্লাস আর কোন দিককে মাইনাস চিন্তা করতেছো। ই এর মানটা কিভাবে পাইলাম? এই যে আমি তোমাদেরকে এখানে বললাম আমাদের ই একটা সুষম তড়িৎ ক্ষেত্র যখন কাজ করে, সুষম তড়িৎ ক্ষেত্রে ই হইলো ভি ডিভাইডেড বাই ডি। ভি এর মান আমাকে বলে দিছে এবং ডি এর মান আমাকে বলে দিছে। ডি এর মান এই যে এইটা, পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.1 আর ভোল্টেজ হলো 28 ভোল্ট। এখন বুঝতে পারছি? ওকে, ভেরি গুড। চার্জের মান মাইনাস ধরলে কি হইতো? আরেকবার তুমি ছবি এঁকে দেখে নিবা, ঠিক আছে? আরেকবার তুমি ছবি এঁকে দেখে নিবা, মান এটাই আসবে। তুমি কিউ এর মান প্লাস ধরো আর মাইনাস ধরো, অ্যান্সার এই দুইটাই আসবে। তুমি ছবি এঁকে তোমাকে দেখতে হবে, ঠিক আছে? দুইটাই অ্যান্সারে লিখবা। হ্যাঁ, ওকে। তাহলে এখন আমরা সামনে আগাই। খুবই সহজ অঙ্ক, এটা কিন্তু ঝামেলার কিছু না। এর থেকে অনেক কঠিন কঠিন অঙ্ক তোমরা নিউটনিয়ান মেকানিক্সে দেখে আসছো। ওকে, আমাকে একজন বলছে ব্রেকের কথা, দেখি আমরা ব্রেক দিব অবশ্যই, বিভবটা শেষ করি তারপরে আমরা ব্রেক দিব, অসুবিধা নেই। চলো আগাই নাকি? নাবিল আমাকে বলতেছে আগের ক্লাসগুলাই তো সব ভাইয়ারা একবার করে শর্টলি রিপিট করতো। এই দেখো, শর্টলি রিপিট করলে কি সমস্যা হয় জানো? তোমরা হলো কথা শোনো না, তোমরা হলো ওই প্রথমে যখন বলবো তখন কেউ শুনবা না, এরপরে হলো ভাববা যে আমি দেখেই বুঝে যাবো, কিন্তু এর মধ্যে যে কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলতেছি সেটা তুমি শুনতেছই না। এটা ঠিক না, হ্যাঁ, এই জন্য আমরা এটা করি। আচ্ছা দেখো, তারপরে তোমরা যেহেতু বললা আমি আরেকবার বলে দিচ্ছি, এটা আমি অনেকবার করে বলতেছি যে রিপিট করাটা কিন্তু ঝামেলার। আমাদের যে তড়িৎ বল বা আমাদের যে তড়িৎ ক্ষেত্র সেটা কোন দিকে কাজ করে? তড়িৎ ক্ষেত্র এখানে কাজ করে প্লাস থেকে মাইনাসের দিকে, তড়িৎ ক্ষেত্র কাজ করবে প্লাস থেকে মাইনাসের দিকে। প্রথম ছবিতে আমি ধরছি উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস। তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে? প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে এখানে যখন আমি একটা চার্জ রাখছি, সেই চার্জ কোন দিকে বল লাভ করবে? কিউ ইন্টু ই।
এই চার্জটা যদি ধনাত্মক হয় তার দিকটাও হবে তড়িৎ ক্ষেত্রের দিকে। তাহলে নিচের দিকে তার ওজন ছিল এবং নিচের দিকে একই সাথে তড়িৎ বল কাজ করছে, উপরের দিকে সুতার টান। তাহলে উপরের দিকের মোট বল ইকুয়ালস টু নিচের দিকের মোট বল, বলের ব্যালেন্স সেটা করছি। দ্বিতীয় ছবিতে উপরের দিকে মাইনাস ধরা হয়েছে, ফলে তড়িৎ বলের দিকটা উল্টে গেছে। একইভাবে উপরের দিকে মোট বল, নিচের দিকে মোট বল করা হয়েছে। আর ই এর মান কিভাবে বের করা হয়েছে? ই এর মান বের করা হয়েছে ভি বাই ডি। সুষম তড়িৎ ক্ষেত্রের বেলায় এটা আমরা করতে পারি। ঠিক আছে, তোমরা এই একটা কথা কেন বুঝো না যে নিচের একটু ঝামেলা আছে ব্রো, একটা কোশ্চেন। অন কি শুনতে পাচ্ছো? জি ভাই, ওই যে আমাদের যেখানে হচ্ছে দুইটা আসলে স্ফিয়ারকে কানেক্ট করলাম, হ্যাঁ ভি1 আর ভি2 এর মানটা বোধহয় সমান আসছিল না, বুঝছো? মানে কেন আসছে না জানি না, ওদের ক্যালকুলেশনে আসছে না, ওরা ওইটা একটু জানতে চাচ্ছিল। সরি ওই ভাই, যেখানে তার যুক্ত করেছিলাম অঙ্কটাতে, V1 অনেকেরই ওই সমান আসে না? ভি1 মান আমাদের বের করার পরে সমান আসছে না, ওই ভ্যালু দুটি কারণ কি আসছে না। ওরা জানাচ্ছে আমাকে, আমার কাছে ক্যালকুলেশনটি করা নাই, তুমি একটু বলবে কি? মানে সমান না আসার তো কোনো অনেকেই কারণ এই নেই, আমরা অপশনটি তো জানাচ্ছে। সমান ধরে সমান আমি তো সেটা ভাবছি যে দুটো তো ইকুয়ালি লিখলা। সমান সেটাই। কন্ডিশন ধরেই তো করা হয়েছে, আমাকে একটু চেক করতে হবে আর কি কোথাও এটা চেক ক্যালকুলেশন। করে দেখো তো, যদি সমান আসে তাহলে ক্লিয়ার করে তাহলে বলে দাও। আমি ওরা এটা অনেকে ব্রেকের পরে জিজ্ঞেস জানাবো না করছে, ভাই, সমান আসে। ব্রেকটা দেই কিভাবে তারপরে সম্ভব? জানাবো না, এটা শেষ করে ব্রেক আচ্ছা দেই তারপর জানাবো না। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন অনেকের হয়তো সমানই আসছে, কাছাকাছি, অনেকে বোধহয় ওই যে অনেকে ভুল ক্যালকুলেশন করছে। ভাই অনেকে অনেকের হয়তো ওই যে মনে করেন 8999 আসছে, 8999 আসছে, ওরা মনে করতেছে যে চেঞ্জ হয়ে গেছে, বাট ওরকম ঠিক না। আছে, তাহলে ওটা সমানই আছে, ওটা জানাইতে হবে না। ঠিক আছে ভাই, ওকে। হ্যাঁ ওটাই কথা, তোমরা এই একটু এটা বুঝতে হবে, আমরা দশমিকের পরে 1 2 ঘর বাদ দিলে 9000 যে কথা আর 8999 একই জিনিস। ঠিক আছে, এটা আমাদের কাছাকাছি জিনিস, ঠিক আছে, এটা আমাদের ডিফারেন্স বলা যাবে না। এটা তুমি দশমিকের পরে কয়েক ঘর বাদ দিয়ে দিছো তো এই জন্য এরকম হয়েছে, সমান আসবে না, আসার তো কোনো কারণ আমি দেখতেছি না। আচ্ছা দেখি, কোন বর্গক্ষেত্রের এই অঙ্কটা একটু দেখি, অঙ্কটা করে তারপরে মনে হয় আমরা, আচ্ছা না আরো দুইটা অঙ্ক করে আমরা ব্রেকে চলে যাব। হ্যাঁ দেখো কি হয়েছে, কোন বর্গক্ষেত্রের 3টি কৌণিক বিন্দুতে আমার চার্জ স্থাপন করা হয়েছে, চতুর্থ বিন্দুতে কত চার্জ প্রদান করলে বিভব শূন্য হবে। এর যে সহজ অঙ্ক দুনিয়াতে আর হয় না, একটু দেখো, আমরা খুব তাড়াতাড়ি অঙ্কটা করে সামনের দিকে আগায় যাব। দেখো এখানে আমার একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহু মনে করো এ করে, কিছু যায় আসে না এই বর্গক্ষেত্র বাহু কত। তো এর মধ্যে আমার চার্জ আছে, কতটুকু চার্জ আছে খেয়াল করো। একটাতে আছে হলো 6 ইন্টু 10⁻⁻9, মানে এখানে আছে 6 ন্যানোকুলম। একটাতে আছে আমার -12 ন্যানোকুলম, আরেকটাতে আছে 14 ন্যানোকুলম। এখানে ধরা যাক আমাকে কিউ পরিমাণ চার্জ রাখতে হবে। এখন বলছে কেন্দ্রে বিভব শূন্য হইতে হবে। এখন একটা জিনিস তুমি চিন্তা করো, কেন্দ্র থেকে দূরত্ব প্রত্যেকটার কিন্তু সমান, কেন্দ্র থেকে দূরত্ব প্রত্যেকটার হলো সমান। তাহলে আমার যে টোটাল কেন্দ্রে বিভব সেটা কি হবে? এটা কিন্তু চারটা বিভবের যোগফল। কেন যোগফল? এবার কিন্তু লব্ধি করার দরকার নাই, কারণ বিভব কিন্তু ভাইয়া একটা স্কেলার রাশি, তোমাকে লব্ধি করতে হবে না, ডিরেক্ট যোগ করে দিলেই হয়ে যাবে। আর বিভব কিভাবে বের করো? বিভব আমরা বের করি 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর, কিন্তু কিউটা কিভাবে বসাবো? প্লাস মাইনাস সহ বসাবো, একেবারে শুরুতে বলছি। তাহলে এই প্রত্যেকটা চার্জের জন্য আমরা কিন্তু 1/4πε0 এবং 1/r এই পুরো অংশটা কমন নিতে পারি। তার মানে আমাদের কি হইতে হবে? এই সবগুলো চার্জের যোগফল, অর্থাৎ 6 -12 +14 প্লাস কিউ ইকুয়ালস টু এই পাশে কত হইতে হবে? 0 হইতে হবে। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এই অঙ্কে আসলে চার্জের যোগফল, মোট চার্জের যোগফল 0 হইতে হয়। তাহলে এখান থেকে তুমি বের করো কিউ এর মানটা কত, এই আর এর মান কত, এটাতে কিন্তু কিছু যায় আসে না। আর বলতে বোঝানো হচ্ছে এই দূরত্বটাকে আর বলে ডাকা হচ্ছে। কিউ এর মানটা কত আসে? মনে হয় 12 আসার কথা, সরি 8, -8 আসে, -8 ন্যানোকুলম, বা এটা হলো 10⁻⁻9 আর কি। ঠিক আছে, অঙ্ক শেষ। তো এরকম আমার যদি একটা চতুর্ভুজ হয়, বা সরি একটা বর্গ হয়, বর্গের চারিদিকে আমার চার্জ আছে, কেন্দ্রে বিভব শূন্য হইতে হবে, তাহলেও আমার যোগফল শূন্য। এটা যদি আমাদের একটা বর্গ না হয় একটা বৃত্ত হইতো, বৃত্তের উপরে যদি অনেকগুলা চার্জ থাকতো এবং কেন্দ্রে বিভব শূন্য হইতে হইতো, সেক্ষেত্রেও কিন্তু আমার সবগুলো চার্জের যোগফল কি হইতো? শূন্য হতে হইতো। আশা করি বুঝতে পারছো, খুব সহজ অঙ্ক। ওকে, আর এর মান দরকারটা কি? আমি তো এটা বুঝলাম না, তোমার আর এর মান কেন দরকার? ওকে, এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল, এটা আমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। এই ধরনের অঙ্ক তোমাকে আমরা গ্র্যাভিটির মধ্যে করাইছি, এখানে আমরা আরেকবার দেখব। তো খেয়াল করো কি বলা হয়েছে, পরস্পর থেকে অসীম দূরত্বে থাকা দুটি ইলেকট্রন, অনেক দূরে আছে দুইটা ইলেকট্রন,
এদেরকে পরস্পরের দিকে 10⁵ মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দেওয়া হয়েছে। 10⁵ মিটার পার সেকেন্ড বেগে এই ইলেকট্রনকে ছুড়ে দেওয়া হয়েছে, আরেকটা ইলেকট্রনকেও 10⁵ মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এরা কি করবে? এরা নিজেদের কাছে আসবে, কাছে আসবে, কাছে আসবে, বাট এদের মধ্যে তো বিকর্ষণ বল কাজ করে, এরা তো ইলেকট্রন, তাই কাছে আসতে আসতে এরা কিন্তু একটা পর্যায়ে এদের বিকর্ষণ বলটা এত বেশি হয়ে যাবে যে একটা পর্যায়ে একটা ন্যূনতম দূরত্বে এসে, এই দূরত্বটাকে আমরা বললাম ডি দূরত্ব, এই ডি দূরত্বে এসে বিকর্ষণ বলের কারণে তারা কি করবে? আবার ফেরত চলে যাবে, আবার ফেরত চলে যাবে। বুঝতে পারতেছো? বিকর্ষণ বলের কারণে দুজন আবার ফেরত চলে যাবে। তাহলে আমাকে বলছে এই ন্যূনতম দূরত্বটা কত, এটা আমাকে দেখতে হবে। দেখো, তাহলে এটা আমরা বের করব। কিভাবে বের করব? এখন দেখো, এটা আমাকে শক্তির সংরক্ষণশীলতা দিয়ে করতে হবে। এই যে আমার দুইটা ইলেকট্রন, এরা একজন আরেকজনের দিকে যে ছুটে আসতেছে, এদের মধ্যে মোট গতিশক্তি কতটুকু? এদের মধ্যে মোট গতিশক্তি কতটুকু? দেখো, এরা প্রথমে অসীমে ছিল, তাই না? আমি এভাবে বলি যে এদের মধ্যে শুরুতে যে পরিমাণ মোট গতিশক্তি ছিল, এরা যখন একেবারে কাছাকাছি চলে আসছে, সেটা কিসে পরিণত হয়েছে? বিভব শক্তিতে পরিণত হয়েছে। কারণ এই বিন্দুতে তাদের বেগ কত? 0। আর যখন তারা অসীমে থাকে তখন তাদের বিভব শক্তি কত? বিভব শক্তি হলো 0। তাহলে অসীমে যখন ছিল তাদের কাছে ছিল গতিশক্তি, আর যখন তারা একেবারে কাছাকাছি চলে আসছে, তাদের বেগ 0 হয়ে গেছে, তখন সেটা হয়ে গেছে বিভব শক্তি। এতটুকু কি আমরা বুঝতে পারছি কিনা? এতটুকু কথা কি আমরা বুঝতে পারছি নাকি পারি নাই? যে অসীমে বস্তুর মধ্যে যতটুকু গতিশক্তি ছিল সেটা এসে এখানে বিভব শক্তিতে রূপান্তরিত হয়েছে। আচ্ছা, এখন তুমি দেখো মোট গতিশক্তি, তাহলে মোট গতিশক্তি কি হবে? একটা ইলেকট্রনের গতিশক্তির কথা যদি বলি, এটা হলো ½ mv²। কিন্তু এখানে এমটা কি? এটা হলো ইলেকট্রনের ভর, mev²। কিন্তু ইলেকট্রন তো দুইটা, তাহলে দুইটা ইলেকট্রনের কাছে দ্বিগুণ পরিমাণ শক্তি আছে। এখন আসো বিভব শক্তি, যখন তারা একেবারে কাছাকাছি চলে আসবে, বিভব শক্তি আমরা কিভাবে বের করি? সবসময় মনে রাখবা, বিভব শক্তি এটা কি হবে? বিভব শক্তিটা কি হবে? এটা হবে বিভব গুণন চার্জ। যেমন মহাকর্ষ অভিকর্ষে কার কার মনে আছে যে মহাকর্ষ অভিকর্ষে আমরা যখন বিভব শক্তি বের করতাম ইপি, তখন আমরা কিভাবে করতাম? মহাকর্ষীয় বিভবকে বস্তুর ভর দ্বারা গুণ করলে আমরা পাইতাম মহাকর্ষীয় বিভব শক্তি। কার কার মনে আছে এই কথাটা? আমরা যখন মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা তোমাদের পড়াইছি, তখন এই কথাটা কিন্তু আমরা অনেকবার করে ইউজ করছি। কার কার মনে আছে একটু চেক করে দেখি, যে আমরা মহাকর্ষীয় বিভব শক্তি বের করছি, মহাকর্ষীয় বিভব এবং বস্তুর ভর। যদি ভুলে যেয়ে থাকো তাহলে একটু কিন্তু সমস্যা আছে, এটা আমাদের কিন্তু ভুলে যাওয়া যাবে না, খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তাহলে একইভাবে আমরা এখানে করব, বিভব শক্তি হলো বিভব গুণন চার্জ। তাহলে আমি যদি বিভব শক্তি, বিভবের কথা বের করতে চাই, তাহলে বিভবটা কি হবে? 1/4πε0 কি করব? Q/r। এখানে Q মানে কি? একটা ইলেকট্রনের চার্জ। তাহলে ইলেকট্রনের চার্জ নিব ডিভাইডেড বাই এই দুইটা ইলেকট্রনের মধ্যে যে দূরত্ব d, তাকে আবার কি করব? আরেকটা ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করে দিব, আরেকটা ইলেকট্রনের চার্জ দিয়ে আমরা গুণ করে দিব। তো এইটাও মাইনাস, আবার এইটাও মাইনাস, তাই না? ইলেকট্রনের চার্জ দুইটাই মাইনাস, তো অসুবিধা নাই, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এভাবে লিখে দিলাম e²। তাহলে এখন আমরা চলো মান টান বসাই ফেলি। তাহলে এখানে 2 আর হাফ কাটাকাটি চলে যায়। ইলেকট্রনের ভর হলো 9.11 ইন্টু 10⁻31। বেগের মান কত? 10⁵ তার উপরে স্কয়ার। 1/4πε0 9 ইন্টু 10⁹। ইলেকট্রনের চার্জ হলো 1.6 ইন্টু 10⁻19 তার উপরে স্কয়ার ডিভাইডেড বাই ডি। তাহলে ডি এর মানটা কত আসে ক্যালকুলেশন করে আমাকে তোমরা জানায় দিতে পারো। আচ্ছা, বিভব শক্তি 2 দ্বারা গুণ হবে কিনা? না, বিভব শক্তি 2 দ্বারা গুণ হবে না। বিভব শক্তি কেন 2 দ্বারা গুণ হবে না? বিভব শক্তি যখন আমরা বের করি তখন আমরা পুরো সিস্টেমের বিভব শক্তি বের করি, ঠিক আছে? যে কোনো একটা বস্তুর বিভব শক্তি না। আমরা যখন এখানে বিভব শক্তিটা বের করতেছি, দুইটা বস্তু মিলে যে পটেনশিয়াল এনার্জি আছে সেটা। আমাদের অ্যানসারটা মনে হয় আসে 2.5 ইন্টু 10⁻⁻8। এরকম কিছু একটা আসছে মনে হয়। হ্যাঁ, এটা তোমরা আমাকে জানাইছো 2.53 ইন্টু 10⁻⁻8 এত মিটার।
তো আমি তোমাদের জন্য আরেকবার বলতেছি, একটু খেয়াল করে দেখো সবাই, একটু ক্রিটিক্যাল অঙ্ক। আমাদের অসীমে যখন দুইটা বস্তু ছিল, এদের মধ্যে ছিল গতিশক্তি, এরা যত কাছে আসে গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয়, একটা সময় গিয়ে তারা থেমে যায়, আবার উল্টা দিকে যায়। ন্যূনতম দূরত্বটা বের করতে হবে। মোট গতিশক্তি, মোট গতিশক্তি কিভাবে বের করব? একটা ইলেকট্রনের জন্য হাফ এম ভি স্কোয়ার, কিন্তু ইলেকট্রন তো একটা গতিশীল না, ইলেকট্রন দুইটা গতিশীল। তাহলে প্রথম ইলেকট্রনের জন্য একটা হাফ এম ভি স্কোয়ার, দ্বিতীয় ইলেকট্রনের জন্য আরেকটা হাফ এম ভি স্কোয়ার, তাই 2 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এরপরে কি বিভব শক্তি। এরা যখন কাছাকাছি একেবারে ডি দূরত্বে চলে আসছে, এদের মধ্যে কতটুকু বিভব শক্তি জমা হয়ে আছে? বিভব শক্তি আমরা কিভাবে বের করব? আমরা বের করব পুরা সিস্টেমের, মানে মোট বিভব শক্তি, যেটা একটা ইলেকট্রনের না, মোট বিভব শক্তি হলো এদের মধ্যে যে বিভবটা থাকে, এদের মধ্যে কতটুকু বিভব থাকে? 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর বা কিউ বাই ডি। কিউ মানে কি? একটা ইলেকট্রনের চার্জ, তাকে আমরা কি করব? আরেকটা ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করব। এই যেখানে লিখে রাখছি, বিভব শক্তি হলো বিভব গুণন চার্জ। তাহলে বিভব এবং চার্জ যখন আমরা গুণ করতেছি, তখন দুইটা ইলেকট্রনের চার্জ গুণ হয়ে ই স্কয়ার হয়েছে। এরপরে আমরা মানগুলো বসায় ডি এর মান বের করছি। এবার কি আমরা বুঝতে পারছি? বর্ষা জিজ্ঞেস করছে বিভব গুণন চার্জকে কি আমরা আকর্ষণ বল লিখতে পারি কিনা। না ভাইয়া, পারো না। শক্তি এক জিনিস, বল আরেক জিনিস। তাহলে এখন আমরা বিরতিতে চলে যাব। ভেরি গুড। বিরতির পরে আমরা আবার পরবর্তী অংশ নিয়ে কথা বলা শুরু করব। এই আমাদের এখন বিরতি। তাহলে আমরা